নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব। আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে। আমি এই টেন্ডাম কোম্পানির 3 প্লাই কড়াইটা কিনেছি। তো এই কড়াইটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল। এটা 2.5 লিটারের আর টেন্ডাম কোম্পানি অর্থাৎ বিশাল মেগামার্ট প্রত্যেকটা শহরেই রয়েছে, সেটা আমরা সকলেই জানি। তো তাদের এটা নিজস্ব ব্র্যান্ড। আর এটা কিন্তু স্টেনলেস স্টিল ফর হেলদি কুকিং, মানে এখানে রান্না করলে কোনো রকম কোনো রিয়াকশন হবে না কোনো খাবারের সাথে। যে কোনো ধরনের রান্না কিন্তু ইজিলি করা যাবে, রান্নার কালারও বেশ সুন্দর হয়। আর সম্পূর্ণভাবে কিন্তু 3 প্লাই, যেরকম একদম ভেতরের দিকে যে লেয়ারটা, এই যে ছবিতে যে 1 নম্বরটা দেখা যাচ্ছে সেটা ফুড গ্রেড স্টেনলেস স্টিল। আর একদম মাঝখানের যে অংশটা সেটা অ্যালুমিনিয়াম লেয়ার, অর্থাৎ খাবারের সাথে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট থাকবে না। অ্যালুমিনিয়াম তো স্বাস্থ্যের পক্ষে যথেষ্টই ক্ষতিকর। আর তারপরে বাইরের দিকে যেটা লেয়ার রয়েছে সেটা কিন্তু আউটার স্টেনলেস স্টিলটা ইন্ডাকশন কুকিং এর জন্য যথেষ্ট উপযুক্ত। অর্থাৎ আমরা অ্যালুমিনিয়ামের কিন্তু কোনো টাচ এখানে থাকছে না, বাট বডিতে কিন্তু অ্যালুমিনিয়াম থাকছে। রান্না করার সময় পাত্রের প্রতিটা অংশ সমানভাবে গরম হবে। আর এইদিকে দেখুন, দামটা লেখা রয়েছে ১৩৯৯, যদিও এটা কিন্তু দাম এতটা নয়। এটা ৬৯৯ টাকা আমার নিয়েছে। ডিসকাউন্ট ছিল অবশ্যই, তো মোটামুটি সবসময় থাকে ডিসকাউন্ট কম বেশি। তো এই কড়াইটা আজকে আমি আনবক্সিং করবো আপনাদের সাথে, আর একটা রেসিপি অবশ্যই শেয়ার করব। এর আগে আমি ট্রাইপ্লাই যে কড়াইটা আমি পেয়েছিলাম, সেটা আমি ফ্রি পেয়েছিলাম। তো সেটাতে ছিল স্যান্ডউইচ বটম, অর্থাৎ শুধুমাত্র নিচের দিকের অংশটাই হচ্ছে ট্রাইপ্লাই ছিল, গোটা বডিটা কিন্তু স্টিল ছিল। সেটাতে রান্না করলেও কিন্তু রান্নাটা করতে একটু অসুবিধে হলেও রান্নাটা যথেষ্ট হেলদি, সেখানেও কিন্তু কোনো অ্যালুমিনিয়ামের পোর্শন থাকছে না। আর এখানে অ্যালুমিনিয়াম তো রান্নার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছেই না। তো সবার প্রথমে এটা ব্যবহার করার সময় সরাসরি রান্না শুরু করে দেব না। এটাকে আমি এই যে এই স্ক্রাবারটা কিনেছি, মানে বাসন মাজার যে মাজুনি সেটা, যেটা আমরা সবুজ রঙের কিনতাম স্ক্রাবার, সেটা নয়। এটা একটা নতুন ধরনের উঠেছে। এতে করে কি হয়, সাবানটা প্রচুর পরিমাণে আটকে থাকে, তো ওই অল্প পরিমাণ সাবান বা লিকুইড সোপ দিয়ে সম্পূর্ণ এক সিঙ্ক বাসন কিন্তু ধোয়া হয়ে যায়। আর শুকোনোও সুবিধা। তো এটাকে প্রথমে আমি ভালো করে লিকুইড জেল দিয়ে ধুয়ে নিলাম, লিকুইড ডিশওয়াশ জেল দিয়ে। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে জল একটু গরম করে নিলাম। জলটাকে ভালো করে ফুটিয়ে চারপাশে একটু ছড়িয়ে দেব। তারপরে আরেকবার ধুয়ে নেব ওই লিকুইড ডিশওয়াশ জেল দিয়ে। তো ভালো করে আরেকবার লিকুইড ডিশওয়াশ জেল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে রান্না সব শুরু করব। তো আজকে আমি এখানে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মাছের রেসিপি। সাধারণ যেভাবে আমরা মাছ রান্না করি, তো মাছটাকে লবণ হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে ফ্রিজে রাখা ছিল। গতকালকেই কিনে আনা হয়েছে, কালকে আর রান্না করিনি। আজকে মাছটা দিয়ে শুরু করব। মাছ হচ্ছে প্রথমত শুভ, আর আরেকটা কারণে করব, মাছ রান্না করা কিন্তু মানে কড়াইয়ের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তো একদম মাছ নিচে লেগে যাবে, না হয় ভেঙে যাবে। সেই জন্য আমি বললাম মাছটাই করে দেখি। মাছটা যদি ভালো করে রান্না করা যায় তাহলে অন্যান্য যে কোনো রেসিপি কিন্তু আমি খুব ভালোভাবে করতে পারবো। মাছ ভাজতে তো একটু সমস্যা হয়। তো দেখুন, এতে কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর মানে হিটটা এতটা বেশি ধরছে, আমি কিন্তু হাই ফ্লেমে একটুকু রান্না করিনি। একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করছিলাম। তো আমি ৩ বার বা ৪ বার এরকম লেগেছে, মাছের পিসগুলো একটু বেশি ছিল অনেকগুলো সেই জন্য। তো আমি ৩-৪ বারে ভাজা করে নিচ্ছি। আর আপনাদের সবার শেষে এটাকে মেজেও দেখিয়ে দেব। দেখুন, এখন মাছে ভাজার সময় মানে শেষের দিকে তেল কিন্তু যথেষ্ট কম রয়েছে, তাও মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হলো আর কড়াই থেকে সুন্দরভাবে উঠে গেল। নিচে কিন্তু একটুকুও লেগে যায়নি। এবার আমি মাছের ঝোলটা তৈরি করব। তার জন্য ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম। তো আলুগুলোকেও দিয়ে প্রথমে ভেজে নেব। কড়াইটাতে রান্না করতে বেশ ভালো লাগছে। আসলে এই কড়াইটা একটু হেভি, ১ কেজির ওপরে ওয়েট, কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো রান্না হচ্ছে। মানে আমার রান্না করতে অনেক কমফোর্টেবল লাগছে, কারণ নিচের দিকটা একটু গোল মতন তো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যখন পেঁয়াজটা একটু লাল রং ধরবে তখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সবকিছুকে বেশ সুন্দর করে কষানো যাচ্ছে। আর খাবার নাড়াচাড়া করা বেশ সহজ। এই কড়াইয়ের মধ্যে আমার খাবার নাড়াচাড়া করতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আর একটু উঁচু তো সাইডটা, সেজন্য বাইরেও ছিটে আসছে না। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন এই বাটাটা দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মসলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে সবকিছুকে একসাথে কষিয়ে নিতে হবে।
মশলাটাকে ভালো করে না কষালে তো রান্নার টেস্টটা ভালো হবে না। মসলা কষানোটা বেশ সহজ মনে হচ্ছে। মানে নিচে কিন্তু একটুকু লেগে যাচ্ছে না। আর আমি এতে রান্না করতে, করতে মনে হচ্ছে যে গ্যাসটা মনে হয় অনেকটাই কম লাগবে। তো গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলটা যাতে ফুটে যায় তাড়াতাড়ি তার জন্য। আর গরম জল দিলে টেস্টটাও তো ভালো হয়। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই কড়াইয়ে রান্না করতে গিয়ে আমার যে জিনিসটা সবার আগে মনে হলো যে এখানে কিন্তু রান্নাতে সময় অনেকটা কম লাগলো। আর তার থেকেও বড় কথা, রান্নাতে কিন্তু গ্যাসের খরচ অনেক কম হলো। মানে আমাকে হাই ফ্লেমে রান্না করতেই হয়নি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো। মাছটা কিন্তু যত ভালো করে ভাজা হবে আর ঝোলে ফুটে নরম হবে, মাছের কিন্তু স্বাদ বেশি ভালো হবে। তো ঢাকনাটা খানিকক্ষণ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মসলা বাটা। আমি তো গরম মসলা মানে হাতে যদি সময় থাকে তাহলে পরে শিলপাটাতে বেটেই ব্যবহার করি। দারচিনি, লবঙ্গ, এলাচকে আমি একটু বেটে নিয়েছিলাম। সেই গরম মসলা বাটাটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে কাসুরি মেথি। কাসুরি মেথি মাছের ঝোলে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এটাকে একটু তড়কা প্যানে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। সেই কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। তো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেল। রান্না করে দারুণ লাগলো। আর এটা আমার ওই যে স্যান্ডউইচ বটম যে কড়াইটা পেয়েছিলাম সেটা। দেখুন নিচটা আলাদা যে লেয়ার রয়েছে আর এই যে কালো অংশটা দেখছেন, এই কালোটা কেন হয়ে গেছে সেটাও আমি পরে বলছি। তো কড়াইটা কিন্তু খুব খারাপ না। আর এই কড়াইটাতে আমার যে সুবিধাগুলো মনে হচ্ছিল সেটা হচ্ছে যে এই কড়াইটা ভীষণ হালকা, ভীষণ হালকা। এবার সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয়ে যায় যে নিচটা যেহেতু স্যান্ডউইচ বটম, তো আর পাশটা যেহেতু না, পাশেরটা তো একদম স্টেনলেস স্টিল, অনেক সময় খাবার জ্বলে যায়। তো আমি এখানে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তেল গরম করে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি যে মসলাটা দেবো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সেটাকে ভালো করে আমি মিহি করে পেস্ট করে নেবো মিক্সিতে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন এটা থেকে রান্না করাও কিন্তু ভীষণ স্মুথ। নিচটা যেহেতু একদম স্মুথ, মানে স্টিলের যে বাসনগুলো আমরা থালা-টালাতে খেয়ে থাকি বা যে বাটিতে ব্যবহার করে থাকি, সেগুলো যেরকম স্মুথ হয় এই কড়াইটা একদম সেম। আগে যে কড়াইটা দেখালাম সেটা একটু হলেও খড়খড়ে ভাব রয়েছে, যদিও সেটা রান্নার জন্য বেশ ভালো। তো এখানে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, দুটোর তফাৎটা যাতে ভালো করে বোঝানো যায়। তো এর সাথে কিন্তু একটা ঢাকনাও দিয়েছিল, কাঁচের ঢাকনা ছিল। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে রাখার ফলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আর আমি যেহেতু লবণ দিয়েছিলাম সেইজন্য টমেটো আর পেঁয়াজ দুটোই বেশ গলে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর রসুনগুলো কিন্তু বাটার সময় আমি খোসা ছাড়িয়ে নিইনি, শুধু কোয়াগুলোকে আলাদা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এই শুকনো মসলাগুলো দেওয়ার পরে দেখুন আমি ভালো করে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে খাবার নাড়াচাড়া করা সহজ, তবে সাইডটা তো খুব উঁচু নয়, সেই জন্য কিন্তু ছিটে বাইরে চলে আসে। গ্যাসের অবস্থাটা দেখুন, গ্যাসের চারপাশে কিন্তু একদম ছিটিয়ে ছিটিয়ে আসছে। আর এই কড়াইয়ে আমি যে দেখালাম যে কালো হয়ে গেছে নিচটা, তার প্রধান কারণ হচ্ছে এই কড়াইটা ব্যবহার করার আগে আমি কোনো রকম কিন্তু কোনো ভিডিও বা কোনো ইনস্ট্রাকশন ফলো করে ব্যবহার করিনি। এর আগে তো অ্যালুমিনিয়াম কড়াই ব্যবহার করতাম। তো সেক্ষেত্রে করতাম যে অ্যালুমিনিয়ামের কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপরে তেল দিয়ে মাছ ভাজা বা আর বাকি রান্না শুরু করতাম। কিন্তু এই কড়াই যদি ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দেন কোনো খাবার-দাবার বা কোনো কিছু ছাড়া, তেল, জল বা অন্য কিছু যদি না থাকে, তাহলে এই যে নিচে স্যান্ডউইচ বটম ৩ রকম লেয়ার আর সাইডের দেওয়ালগুলো মানে কড়াইয়ের সাইডগুলো সবটাই তো একটাই লেয়ার। তো সেটা হিটটা ভালো করে নিতে পারে না। তার কারণে কিন্তু কড়াইটা নিচের দিকটা উঁচু-নিচু হয়ে যায়। আমারও সেই অবস্থা হয়েছে। নিচটা উঁচু হয়ে পুড়ে একদম একাকার হয়ে গেছে। আর এইবার আমি এই রেসিপিটা আসলে কথা বলতে, বলতে অনেকটা এগিয়ে গেছে। আমি মটর সেদ্ধ করে রেখেছিলাম। কষানো মসলার মধ্যে মটরটা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ফুটতে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি। তো আজকে আমি সাধারণভাবে ঘুগনি করছি। এর আগে ঘুগনির কিন্তু অনেক রকম রেসিপি আমি অনেকটাই শেয়ার করে নিয়েছিলাম। তো আজকে খুব সাধারণভাবে করলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। খুব বেশি এর মধ্যে আমি গ্রেভি রাখবো না। অল্প একটু চিনি গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায়। আর এর মধ্যে এবার গরম মসলা বাটা দিয়ে দিলাম। আর তারপরে আমি একটু ঘি দিয়ে দেবো। আর ওই কাসুরি মেথিটাকে আমি ওই একটা তড়কা প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো। ১ চামচ ঘি দিয়ে দিলাম।
খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এই 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার দুটো রেসিপি দেখানো হয়ে গেল। এবার সমস্যা হচ্ছে কড়াইটাকে দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে অ্যালুমিনিয়াম কড়াইয়ের মতো সেই ভালো করে মাজতে হবে না সাধারণভাবে মাজা যাবে সেটাই আগে দেখে নেব। তো এটা হচ্ছে স্যান্ডউইচ বটম কড়াইটা। এই দেখুন নিচটা অনেকটা ধরে গেছে, আর এটা কিন্তু ট্রাইপ্লাই ফুল বডি কড়াই, যেটা নতুন টেন্ডাম কোম্পানির দেখালাম সেইটা। তো আমি একটা ওই স্ক্রাবার যে নতুন কিনেছিলাম তার মধ্যে লিকুইড জেল নিয়ে এই ডিশওয়াশ জেল দিয়ে আমি একটু ঘষলেই দেখছি না ভালো করেই উঠে যাচ্ছে, মানে ভালো করেই মাজা যাচ্ছে। মাজতে কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না। আমি এটাতেই চিন্তায় ছিলাম যে রান্না করলে তো হলো না, এই মাজার কাজটা তো সবথেকে বিরক্তিকর। আর সেটাকে যদি ভালো করে মাজা না যায়, মানে অনেক কষ্ট হয় মাজতে, তাহলে আবার মনে হবে যে না এইসব কড়াই রান্না করাই ভালো। তো দেখছি যে না এতে রান্না করে মাজতেও বেশ ভালো লাগলো, মানে কোনো রকম সমস্যায় কিছু হলো না। বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল সামান্য একবার ধুয়েই। বেশ সুন্দর হয়েছে মাজাটা। আর এরপরে যে স্যান্ডউইচ বটম যে কড়াইটা, এই কড়াইটাতে দেখে নিচ্ছি এটাতে নিচে না একটুখানি ধরে যায়। ওই যে মানে টেম্পারেচারটা ঠিকভাবে ছড়ায় না আসলে, বিভিন্ন রকম লেয়ার রয়েছে। আর ওই পুরো বডি একই রকম তো নয়। মানে এর আগেরটা যেরকম দেখলাম ফুল বডি একই লেয়ার, এটা তো তা নয়। সাইড গুলো একরকম আর নিচটা আর একরকম। আর এটা যদি কেনেন তাতে এতে রান্না করতে করতে অভ্যেস হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র কড়াই গরম করা যাবে না। তাহলে এরকম নিচে হয়ে যাবে তাহলে দাগ। এই দুরকম কড়াইয়ের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে দুটোর মধ্যে যদি কম্প্যারিজন করা যায়, এই নতুন যে ট্রাইপ্লাই কড়াইটা, এর দামটা তুলনামূলক একটু বেশি। যদিও অন্যান্য কোম্পানি হকিংস, ইন্ডাস ভ্যালি এই সমস্ত কোম্পানির দাম কিন্তু ১৮০০ থেকে ২১০০ বা ২২০০ টাকা মতো পড়বে। কিন্তু এটা যেহেতু ওই বিশাল মেগামার্ট শপিং মল যে রয়েছে তার নিজস্ব কোম্পানি জন্য, ট্যান্ডাম কোম্পানি, তো তার দামটা তুলনামূলক একদমই অর্ধেক। যদিও সেটা প্রিন্ট রয়েছে ১৪০০ টাকা মতো, কিন্তু এটা ৫ বছরের ওয়ারেন্টি দেবে। আর তার সাথে কিন্তু এটা একদমই সস্তা বলবো অন্যান্য কোম্পানির থেকে, কারণ এটার কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমার পড়েছে ৭০০ টাকা। আর এটা ৫ বছরের পুরো ওয়ারেন্টি রয়েছে। আর যেহেতু এটা হেভি বটম, শুধু হেভি বটম বললে ভুল হবে, ফুল বডিটা সেম মেটেরিয়াল, সেই জন্য কিন্তু ইকুয়াল হিট ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য যে সমস্ত রান্না, বিশেষত তরকারি, চিকেন, মাটন এই সমস্ত করতে গেলে এই কড়াইটাই বেস্ট। কারণ এখানে ইকুয়াল হিট ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য সবজি পাতি যাই থাকুক এই কড়াইয়ের মধ্যে নিচ থেকে ওপর পর্যন্ত একইভাবে হিট পায়, সেই জন্য সমানভাবে কিন্তু সেদ্ধ হবে। সেই জন্য আমি বলব এই কড়াইটা একবার যদি কিনে নিতে পারেন, এটা বহু বছর চলবে, ভীষণই ভালো। আর এই যে হেভি বটম মানে স্যান্ডউইচ বটম, এই যে নিচে সেপারেট পার্ট রয়েছে, এই ধরনের কড়াইগুলো একদমই হালকা। এর যেটা প্লাস পয়েন্ট যেটা আগের কড়াইটাতে নেই, সেটা শুধুমাত্র বলব যে এর হ্যান্ডেলটা যেহেতু রাবার বা প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি, তো এটা কিন্তু হ্যান্ডেলটা গরম হয় না। হ্যান্ডেলটা ভালোভাবে ধরা যায়। আর যেহেতু এটাতে শুধুমাত্র কড়াই গরম করা যায় না, আমার যেরকম অভিজ্ঞতা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আপনাদের কড়াইগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই এই কড়াইয়ে রান্না করার সময় অবশ্যই করে গ্যাস অন করার আগে এর মধ্যে তেল হোক, জল হোক বা অন্যান্য সবজিপাতি যা দেবেন সেটা দিয়ে কিন্তু গরম করতে হবে। তাহলে এই কড়াই নষ্ট হবে না। এটা একদমই হালকা, তবে ব্যবহার করতে বেশ ভালো লাগবে। এই কড়াই কেনার সাথে আমি ১ বছরের ওয়ারেন্টি পেয়েছিলাম। কেনার সাথে না, আসলে এটা ফ্রি পেয়েছিলাম। রিলায়েন্স মেগামার্ট থেকে ৫,০০০ টাকার বেশি শপিং করলে একটা পুরো সেটই দিচ্ছিল। আরো দুটো কুকওয়্যার এর সাথে যদিও দিয়েছে, সেটা পরে অন্যদিন আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা চাইলে এই দুটো কড়াইয়ের মধ্যে যেকোনো একটা অবশ্যই কিনতে পারেন। তবে আমি প্রেফার করব আগের কড়াইটা। ওটা কিন্তু অনেকদিন লাস্টিং করবে। আর এই কড়াইয়ের মধ্যে খাবার, বাইরের দিকে খাবার যেরকম জ্বলেও যেতে পারে, বেশি আঁচ দিয়ে রান্না করলে নিচে কিন্তু সবজিপাতি লেগেও যেতে পারে। আর সমস্ত সবজি ওপর থেকে নিচ সমানভাবে সেদ্ধ হয় না। মাঝে, মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হয়। আর এই কড়াইয়ের সাথে একটা লিড দিয়েছে। কিন্তু আগের যে আমি কড়াইটা নিয়েছি বিশাল মেগামার্টের, তার সাথে কিন্তু কোনো লিড ছিল না। যদিও বাড়িতে আমার সেই একই মাপের অন্য লিড ছিল জন্য আমার অসুবিধে হয়নি। যদি লিড দেওয়া বাসন পছন্দ হয় তাহলে সেই কড়াইটা ৩.৫ লিটার মাপের একটা রয়েছে, তার সাথে লিড অবশ্যই রয়েছে। আপনারা চাইলে যেকোনো একটা অবশ্যই পারচেজ করতে পারেন। দুটো কড়াইয়ের কিন্তু ভিন্ন, ভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে। সেগুলো আমি শেয়ার করে দিলাম। তবে আগের কড়াইটাই বেস্ট। এর থেকে আগের কড়াইটা অনেক বেটার। মানে সেটা একবার কিনে নিলে বহু বছর তো চলবেই। আর আপনারা অবশ্যই সঠিক বাসন নির্বাচন করে তবে রান্নাঘরটা ব্যবহার করুন। তাতে আপনাদেরও সুবিধা হবে। ধন্যবাদ।